Hello my dear students, welcome back to a very new and very special class for NEET Medical. NEET Medical এর জন্য তোমাদের ইংলিশ মিডিয়ামে যারা স্টুডেন্ট, যারা আইএসসি সিবিএসসি বোর্ড থেকে আছো, বিলংস করো, তাদের জন্য আজকে মেডিকেলের ক্লাস 12 এর ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে আমরা ডিসকাস করছিলাম। আগের দিন আজকে তো তোমরা মক টেস্টও দিয়েছো, তাই তো? আর আজকে আমরা আমাদের NEET মেডিকেলের পরের যে সিলেবাসের পার্টটা আছে, চলো আজকে তোমাদের সাথে সেইটাকে একটু শেয়ার করি, তোমাদেরকে জানাবার চেষ্টা করি এখান থেকে কোন ধরনের MCQ কোশ্চেন শিওর শর্ট আসতে পারে, যেটা 100% ইম্পর্টেন্ট, সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আজকে আমরা রিয়েল লাইফের এমন কিছু বিষয় নিয়ে ডিসকাস করব, সেটা ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর NEET এক্সামের জন্য তো আছেই, তার সঙ্গে সঙ্গে তোমার নিজের লাইফের জন্য এটা ইম্পর্টেন্ট। তাহলে চলো আজকে যে প্রথম টপিকটা নিয়ে আমরা ডিসকাশনের মধ্যে আসি, তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করি যারা এখন ক্লাস করছো, এছাড়া যারা আমাদের পরবর্তীকালে হয়তো অনলাইনে এই ক্লাসটা দেখবে, তাদের সবাইকেই স্পেশাল ওয়ার্ম ওয়েলকাম করি আজকের এই স্পেশাল NEET সেশনের জন্য। দেখো আজকে আমরা প্রথম টপিকটা নিয়ে ডিসকাস করব, দ্যাট ইজ দ্য মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অর MTP। এখান থেকে একটা ইজি কোশ্চেন আসতে পারে প্রথম এই পেজটা থেকে, সে MTPর ফুল ফর্মটা কি, কিন্তু আমরা টার্মিনেশন অফ প্রেগনেন্সি কেন করাবো, এটা তো একটা ভেরি ইম্পর্টেন্ট, মাথায় আসতেও পারে তোমার এই কোশ্চেনটা। চলো দেখি এইসব কোশ্চেনগুলোকে নিয়েই আজকে এই ডিসকাশনের পার্ট আসুক। প্রথম দেখি আমরা মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। এখানে আমি কি বলছি দেখো, ইট ইজ এ ভলেন্টারি টার্মিনেশন, মানে আমরা নিজের ইচ্ছায় টার্মিনেশন করতে চাইছি প্রেগনেন্সিটাকে। বিফোর দ্য ফুল টার্ম, একটা বেবি ফুল তৈরি হয়ে যাওয়ার পর তোমার 8 মাস কোনো তোমার প্রেগনেন্সির সময় ফুরিয়ে গেছে, অর্থাৎ 9 মান্থের মধ্যে 8 মান্থ পেরিয়ে গেছে, তুমি বললে এবার আমি প্রেগনেন্সি টার্মিনেট করাতে চাইছি, তাহলে দ্যাট ইজ নট পসিবল। তখন মারধর দেওয়া উচিত এরকম উল্টোপাল্টা কথা বললে, কারণ বুঝতে পারছো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি যদি মেডিকেলি টার্মিনেশন অফ প্রেগনেন্সি না করাও, সেটা লিগালি একটা অপরাধ, সেটা তো একটা হত্যা হয়ে গেল, কিল, মার্ডার হয়ে গেল, একটা তুমি চাইল্ডকে মার্ডার করছো। তাহলে এটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই করা যেতে পারে, কিন্তু সব সময় কি করানো উচিত, এইগুলোকে নিয়ে কিছু ডিসকাশনের মধ্যে আসবো। চলো, MTP বা ইনডিউসড অ্যাবর্শন, মানে আমরা ইনডিউসড করছি কিসের জন্য, অ্যাবর্শনের জন্য, সো ইট ইজ অলসো বি কল্ড দ্য ইনডিউসড অ্যাবর্শন। 45 to 50 million MTPs are performed in a year and all over the world। নাম্বারটা কম নয় গো, কি বলছি, 55 to 50 millions of MTPs। ইন্ডিয়াতে কম্পারেটিভলি তাও কম, এই যে রেটটা তোমাকে বলছি। দেখো 1/5 অফ দ্য টোটাল নাম্বার অফ কনসেপ্ট প্রেগনেন্সি, তার মধ্যে MTP করানো হয় অনেক হিউজ নাম্বারে। কিন্তু কেন এইটাকে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব আজকের ক্লাসের থ্রু দিয়ে। দেখো MTP হেল্প টু ডিক্রিজ দ্য পপুলেশন, এটা কোনো কারণ নয় পপুলেশন ডিক্রিজ করাবার জন্য MTP করাবো। তাহলে তুমি সেক্সুয়াল ইন্টারকোর্স করে কেন একটা বেবিকে আর্থে এনেছিলে আমাদের, এটা কোনো রিজন বলছি না। এ পপুলেশন কন্ট্রোল করবার জন্য MTP করানো যাবে, তাই না? তুমি নিজেই বলো এটা কি কোনো কারণ? আর কি, মেনি কান্ট্রিজ হ্যাভ নট লিগালাইজড MTP ডিউ টু ইমোশনাল, এথিক্যাল, রিলিজিয়াস অ্যান্ড সোশ্যাল ইস্যু। ডিফারেন্ট কান্ট্রি না MTPটাকে লিগালও করেনি, তার কারণ অনেক কিছু সোশ্যাল, কিছু এথিক্যাল, রিলিজিয়াস, এইসব ব্যাপারগুলো আছে, যেটাকে আমি তোমাকে অনেকটা পয়েন্ট অফ ভিউটা তুলে আনার চেষ্টা করছি। ইন্ডিয়াতে কিন্তু লিগালাইজড করা হয়েছিল, কখন সেটা, ইন 1971 উইথ সাম স্ট্রিক্ট কন্ডিশন টু চেক দ্য ইললিগাল ফিমেল ফেটিসাইডস। কারণ একটা সময় আবার কি করা হচ্ছিল,
যদি ফিমেল মানে কন্যা মানে ফিমেল হয় তার মানে অফস্প্রিং, তখন তাকে এমটিপি করিয়ে দেওয়া হচ্ছিল। ব্যাপারটা বুঝতে পারছো কী ধরনের বাজে কাণ্ড ব্যাপারটা। কিন্তু আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের অ্যাক্টের মধ্যে কিন্তু একদম স্ট্রংলি লেখা আছে, কেউ যদি ফিমেল ভেবে তাকে প্রেগনেন্সিটাকে টার্মিনেট করতে চায় সেটাও কিন্তু একটা অপরাধের মধ্যেই আসবে। এটা তো হওয়া উচিত, এটা নিজেই ভাবো না। তুমি একটা শিক্ষিত মানুষও একটা নিজেকে প্রশ্ন করো, একটা তার ফিমেল কোনো একটা বেবি আসছে বলে সে যদি সেটা এমটিপি করিয়ে নেয়, উচিত কি সেটা? সোশ্যালি উচিত, লিগালি উচিত, এথিক্যালি উচিত? নিজেকে নিজে কোশ্চেন করো। দেখো তাহলে ইম্পর্টেন্স অফ এমটিপি, এমটিপির ডিসঅ্যাডভান্টেজ তো কথাটা তোমাকে কিছুটা হলো তুললাম। তাহলে এমটিপির তো কিছুটা অ্যাডভান্টেজ নিশ্চয়ই আসছে না, সেই জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট একে লিগাল করেছিল। কিন্তু সেই কি অ্যাডভান্টেজ অফ এমটিপি? নাম্বার ওয়ান, to avoid the unwanted pregnancy due to the casual intercourse or the failure of the contraceptive used during the coitus। এবার হয়তো আনওয়ান্টেড কারোর প্রেগনেন্সি চলে এসেছিল, তারা চাইছিল না বেবি, তখন কেউ জানার পর যে প্রেগনেন্ট হয়েছে তার ওয়াইফ, সে তখন তাকে অ্যাবর্শন করাতে পারে। কেন? আনওয়ান্টেড। বা একটা মনে করো ছেলে আর মেয়ে, তাদের বিয়েই হয়নি, তাদের নিজেদের মধ্যে একটা ভালোবাসা ছিল, তারা আলটিমেটলি কী করেছিল, সেক্সুয়াল ইন্টারকোর্স করে ফেলেছিল, ইমোশনালি করে ফেলেছিল। ভাবো সেটা উচিত কি না উচিত, সেই ব্যাপারটা আসছি না। কিন্তু তারপরে দেখা গেল মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেছিলো, কিন্তু সেটা যদি জানাজানি হয়ে যায়, বুঝতে পারছো সোশ্যাল দিক থেকে ভেরি একটা প্রবলেম ক্রিয়েট হবে, তখন এমটিপি করানো যেতে পারে। এটা একটা পজিটিভ দিক বাঁচবার জন্য। It is essential in case where the continuation of pregnancy could be harmful to the mother or the fetus of the both। এবার ডক্টরের কাছে যাওয়া হলো, ডক্টর বলল এই বেবিটা এমনভাবে গ্রো হচ্ছে, এটা হয়তো মাদারের পক্ষে এটা হার্ম হতে পারে, বা বেবির মধ্যে এমন কিছু প্রবলেম হয়তো আলট্রাসোনোগ্রাফিতে ধরা পড়েছে, অর্থাৎ বেবিরও প্রবলেম আছে কিছু, তখন এমটিপি করানো যেতে পারে। এটা এমটিপির একটা পজিটিভ দিক হতে পারে একটা। তাহলে আমরা কি দেখলাম? এমটিপি আর সেফ ডিউরিং দ্য ফার্স্ট ট্রাইমেস্টার। তোমার এই যে এতক্ষণে যা যা বললাম তার থেকে একটা সিওর শর্ট এমসিকিউ কোশ্চেন ফর এনইটির জন্য এইটা কি, সেটা এমটিপি আর সেফ ডিউরিং দ্য ফার্স্ট ট্রাইমেস্টার, দ্যাট মিনস দ্য আপ টু 12 উইক অফ দ্য প্রেগনেন্সি, ততখানি সেফ মাদারের পক্ষে। সেকেন্ড ট্রাইমেস্টার অ্যাবর্শন আর ভেরি রিস্ক, মানে সেকেন্ড ট্রাইমেস্টারের পর অ্যাবর্শন করাতে গেলে রিস্ক কিন্তু থেকেই যাবে। সেজন্য আমরা সবসময় বলবো ফার্স্ট ট্রাইমেস্টারের আগে, তার ফার্স্ট ট্রাইমেস্টার মানে আপ টু 12 উইকসের মধ্যে এমটিপি হলে তার রিস্কটা অনেকটা কম। কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টার পেরিয়ে যাওয়া মানেই অ্যাবর্শনের রিস্ক 100% ফর মাদারের ক্ষেত্রে। কোশ্চেন আসা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট জায়গা থাকলো, এখানটা মাথায় রাখতে হবে। কিন্তু এবার আমরা আবার একটা ডিসঅ্যাডভান্টেজের কথা বলি, সেটা হচ্ছে প্রবলেম রিলেটেড টু এমটিপিজ। ডিসঅ্যাডভান্টেজই হলো সেটা কি, সেটা মেজরিটি অফ দ্য এমটিপিজ আর পারফর্ম ইললিগালি। ওই যে বললাম, ওই যে ফিমেল না মেল এই সন্তান জানবার জন্য অনেকে এই ধরনের প্রসিডিওরকে আগে ফলো আপ করে, সেক্স ডিটারমিনেশন করে, তারপর ফিমেল হলে তাকে ইললিগালি এমটিপিজ করে দেয়। এটা বড় ডিসঅ্যাডভান্টেজ, একদম মানে এটা সহ্যই হয় না আমার, একদম বলতে গিয়েই রাগ ধরছে, এরকমই ভাবো। আর কি দেখো, মিসইউজ অফ দ্য অ্যামিনোসেন্টেসিস টেস্ট। অ্যামিনোসেন্টেসিস এই টেস্টটা একটা ভেরি স্পেশাল টেস্ট। কি করা হয়? অ্যামিনোটিক ফ্লুইডটাকে বার করে এনে তাকে অ্যানালাইসিস করা হয় যে বেবিটার কোনো ক্রোমোজোমাল ডিসঅর্ডার আছে কি নেই। কিন্তু সবার কি করা উচিত?
সবার করানো ইন বাস্তবে, দ্যাট মিনস রিয়েলিটিতে ইটস নট পসিবল। কেন? কারণ এটা প্রসেসটা করাতে গেলে তোমার তো একটা টাইম ফ্রেমের মধ্যেই করাতে হয়। তার থেকে আমি বলি, কারোর ফ্যামিলিতে যদি কোনো ক্রোমোজোমাল ডিসঅর্ডার থেকে থাকে তাদেরই অ্যামিনোসেন্টেসিস করানো উচিত। তাহলে অ্যামিনোসেন্টেসিস ইজ দ্য টেস্ট বাই হুইচ উই ডিটেক্ট এনি ক্রোমোজোমাল ডিসঅর্ডার ইন দ্য বেবিজ। এটারও আবার ডিসঅ্যাডভান্টেজ কি, সেটা আমরা হিউম্যান বিংসরা খুব ডিসঅ্যাডভান্টেজগুলোকে বার করতে খুব ভালোবাসি। কি করা হয় অ্যামিনোসেন্টেসিস টেস্ট থেকে? এখান থেকে কি করা হয় জানো? সেক্স ডিটারমিনেশন করা হয়। সেক্স ডিটারমিনেশন করার পর ওই একই জিনিস, যদি ফিমেল হয় ফিমেলটাকে মেরে দেওয়া হয়। কি মাথায় আছে তাদের? গোবর পোড়া আছে, জানি না বাবা। কারণ আজকে মেল আর ফিমেলের মধ্যে কোনো ডিফারেন্স নেই। কেউ কোনো ফিমেল যদি একটা মানে একদম টপ লেভেলে যেতে চায়, সব দিক থেকেই সেটা পসিবল। তার অজানা তার বাবা মা, সেই জন্যই তারা এইসব করে অবশ্য। তাহলে অ্যামিনোসেন্টেসিস, in this some amniotic fluid of the fetus is taken to analysis the fetal cells and dissolved substance. It is used to test the presence of the genetic disorder or the survivability of the fetus. মানে ফিটাস কি কন্ডিশনে আছে, ফিটাসের কি কোনো ক্রোমোজোমাল ডিসঅর্ডার আছে, সেইগুলোকে অ্যানালাইসিস করতে এই টেস্টটা ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যামিনোসেন্টেসিস, অ্যামনিওটিক ফ্লুইডকে অ্যানালাইসিস করে এই টেস্টটা করতে হয়। এবার দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আলটিমেটলি একটা enacted the medical termination of pregnancy act in 2017, মানে বুঝতে পারছো খুব রিসেন্ট, to reduce the illegal abortion and the consequent maternal mortality and the morbidity। তার জন্য নিউ একটা ল এসছে, স্ট্রিক্ট ল। এটা ইলিগালি এমটিপি করানো যাবে না। According to this law, a pregnancy may be terminated within the first 12 weeks on a option of a registered medical practitioner। তার দ্বারাই এমটিপি করাতে হবে, তাও করাতে হবে 12 উইকসের মধ্যে। If the pregnancy is between 12 to 24 weeks, 2 registered medical practitioners must be able to opinion। এবার কেউ কেউ বললো এমন কিছু কন্ডিশন তৈরি হতে পারে, এটা লিগ্যাল কন্ডিশন, যে মনে করো বেবির কন্ডিশন খুব খারাপ, রাইট, কিন্তু সেটা জানা গেছে 12 উইকসের পর, কিন্তু তখন দুটো মেডিকেল প্র্যাকটিশনারের সেম ওপিনিয়ন হবে এমটিপি করাতে হবে, তখনই এমটিপি করানো যেতে পারে, আদারওয়াইজ নয়। বোঝা গেল ব্যাপারটা? এইটা 2017 অ্যাক্টসের মধ্যে এসছে এই জিনিসটা, কোশ্চেন আসার জায়গা হতে পারে এটা। এবার চলে আসি আজকে আমাদের সেকেন্ড টপিক, যেটাকে আমরা বলছি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যেটাকে আমরা এসটিডিও বলি। মানে সেক্সুয়ালি ইন্টারকোর্সের থ্রু দিয়ে কিছু ডিজিজ ট্রান্সফার হতে পারে ওয়ান পার্সন টু অ্যানাদার পার্সনের মধ্যে, দ্যাট টাইম ইট ইজ কল্ড দ্য এসটিডি। যেমন so disease are transmitted to the sexual intercourse are called the sexual transmitted disease। এই নামগুলো মাথায় রাখো। এটাকে আমরা ইনফেকশন অফ এসটিডিজও বলতে পারি, venereal ডিজিজও বলতে পারি, ভিডি সেম জিনিস, অর রিপ্রোডাক্টিভ ট্র্যাক ইনফেকশন অর আরটিআই। প্রত্যেকটা নাম আমাদের কোশ্চেন ঘুরিয়ে ঘুরিয়ে আসতে পারে, সেজন্য মাথায় রাখতে হবে প্রত্যেকটা নামই। এক্সাম্পল কি কি এসটিডিজের এক্সাম্পল হতে পারে? গনেরিয়া হতে পারে, সিপিলিস হতে পারে, জেনেটাল হার্পিস হতে পারে, ক্লামাইডিয়ালিসিস হতে পারে, জেনেটাল ওয়ার্ডস হতে পারে, ট্রাইকোমোনাসিস হতে পারে, হেপাটাইটিস বি হতে পারে, এইচআইভি হতে পারে, যেটা আলটিমেটলি কি করে, এইডস বলে ডিজিজটা কজ করে। এগুলো সবই এসটিডির আন্ডারে আসে, দ্যাট মিনস ইট ইজ অল দ্য সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। তোমাকে হেপাটাইটিস বি and HIV are transmitted by শুধুমাত্র সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, সেক্সুয়াল ইন্টারকোর্সের থ্রু দিয়েই ট্রান্সফার হবে তা কিন্তু নয়। এটা হতে পারে বাই শেয়ারিং অর ইনজেকশন অফ নিডল, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টের থ্রুও এটা ট্রান্সমিট হতে পারে, কোশ্চেন আসার জায়গা আসতে পারে এটা। আদারওয়াইজ বাই দ্য ট্রান্সফিউশন অফ ব্লাডের থ্রু দিয়ে,
আদারওয়াইজ ফ্রম ইনফেক্টেড মাদার টু ফিটাস, এই হচ্ছে ডিফারেন্ট রিজন। এর সঙ্গে সেক্সুয়াল ইন্টারকোর্স তো আছে, মাল্টিপল পার্টনার থাকলে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ হওয়ার চান্সটা অনেক গুণ বেড়ে যাবে। Except hepatitis B, genital herpes and the HIV, other diseases are completely curable if it is detected early and treated properly. কিন্তু হেপাটাইটিস বি, জেনিটাল হার্পিস অ্যান্ড HIV এখনো আমরা ফুললি কিওর করতে জানি না, এখনো সেরকম ট্রিটমেন্ট কোনো বেরোয়নি এখনো। সেই জন্য প্রিভেন্টিভ মেজার্সটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে যার থ্রু দিয়ে তুমি দেখলে ডিসিজটা ট্রান্সমিট হয় সেইগুলোকে কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, এটাই তো প্রিভেন্টিভ মেজার্স। ঠিক বললাম তো? দেখে নাও, এই যে আমি বলছিলাম সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজগুলো, তার কিছু আর্লি সিমটমস থাকে। কী কী সেইগুলো? ইচিং হতে পারে, ফ্লুইড ডিসচার্জ হতে পারে, স্লাইট পেন হতে পারে, সোয়েলিং হতে পারে ইন দ্য জেনিটাল রিজিয়ন। দ্যাট ইজ সাম কমন অ্যান্ড ভেরি আর্লি সিমটমস। দেখো, অ্যাবসেন্স অর লেস সিগনিফিকেন্ট আর্লি সিমটমস অ্যান্ড দ্য সোশ্যাল স্টিগমা আলটিমেটলি deter and the infected person to a consulted doctor। কিন্তু সেই সময় কোনো পার্সন যদি ডক্টরকে কনসাল্ট করতো তাহলে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজগুলোকে ইজিলি কিওর করা যেত। কিন্তু অনেকের মনের মধ্যে ভাবে এই যে কোনো জেনিটাল অর্গানসগুলোতে তো এই ধরনের ডিজিজগুলো হয়, এই ডাক্তারের কাছে যাব, না গেলেই হয়, একটা লজ্জা পেতে থাকে, সাম সোশ্যাল প্রবলেম ইজ দেয়ার। সেই জন্য কিন্তু এই ডিজিজগুলো আর্লি সিমটমস থেকে তার আরও লেটেড সিমটমস শো করতে থাকে। দেখো, দিস ইজ লিড টু দ্য কমপ্লিকেশন সাচ এস পেলভিক ইনফ্ল্যামেশন ডিজিজেস, অ্যাবর্শন, আলটিমেটলি স্টিল বার্থ, একটপিক প্রেগনেন্সি, ইনফার্টিলিটি, ক্যান্সার অফ দ্য রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট। কারণ ট্রিটমেন্টও তো সে করায়নি, বুঝেছো? তাহলে আর্লি এই ধরনের সিমটমস থাকলে ডক্টরের কাছে গিয়ে পুরো ব্যাপারটা খুলে বলা উচিত। এটাই আমরা শিখলাম এই পার্টটা থেকে। ক্লিয়ার হলো জিনিসটা? নেক্সট চলে আসি আমরা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজগুলো থেকে প্রিভেনশনের কি কোনো মেথডস আছে? হ্যাঁ আছে। কি সেটা? নাম্বার 1, অ্যাভয়েড সেক্স উইথ আননোন পার্টনার অর মাল্টিপল পার্টনার। তার থেকে আননোন পার্টনারের সঙ্গে সেক্স করা যাবে না, মাল্টিপল পার্টনার তো একদমই নয়। এটা ছাড়াও অলওয়েজ ইউজ কন্ডোম ডিউরিং দ্য কোয়াইটাস, এটা কিন্তু এসটিডিকে প্রিভেন্ট করতে পারে। ইন কেস এনি ডাউটস, গো টু কোয়ালিফাইড ডক্টর ফর আর্লি ডিটেকশন অ্যান্ড গেট কমপ্লিট ট্রিটমেন্ট। তোমাকে একটু আগে যেটা বললাম আমি। সো অল পার্সনস আর দ্য vulnerables to STDs, so these are very high among person in the age group of 15 to 24 years, মানে তোমাদের মতো এজে এই সময় এসটিডি হওয়ার চান্স কিন্তু সব থেকে বেশি থাকে। মাথায় রাখতে হবে জিনিসটা। এবার আমরা নতুন একটা লাস্ট টপিক নিয়ে ডিসকাস করব। ইন আওয়ার এনইটি সিলেবাসের মধ্যে আছে, দ্যাট ইজ দ্য ইনফার্টিলিটি। আজকের যুগের এটা খুব বড় প্রবলেম, জানো তো? ইনফার্টিলিটি মানেটা কি? ইনফার্টিলিটি, ইট ইজ দ্য ইনএবিলিটি টু কনসিভ অর প্রডিউস চিলড্রেন ইভেন আফটার 2 years of unprotected sexual intercourse। তারা আনপ্রোটেক্টেডলি সেক্সুয়াল ইন্টারকোর্স করেছিল কাপলসরা, তাও তাদের আফটার 2 years হয়ে যেতেও কোনো বেবি আসেনি, তখনই বুঝতে হবে তাদের মধ্যে কোনো ইনফার্টিলিটি প্রবলেম আছে। দ্য রিজন ফর দিস কী কী হতে পারে? কোনো ফিজিক্যাল প্রবলেম, কোনো কনজেনিটাল প্রবলেম মানে জেনেটিক্যাল কোনো প্রবলেম, ডিজিজ হয়েছিল কোনো সময়, মানে যেগুলো কোনো মনে করো খুব ক্রনিক কিছু ডিজিজ, ড্রাগস, immunological and even psychological some factors which is the most important some reason of the infertility. So all এই যে information গুলো is very important for your unity. This disorder can be treated in the infertility clinics using the assisted reproductive technology. আজকে infertility হলে তার চিকিৎসা আছে, তার সলভ আছে। তার নামটা কি বলছি আমরা? ART, অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজিস। কি সেইগুলো? কি কি সেগুলো? কি কি?
দেখো দ্য টেকনোলজি ইজ ইউজ টু কারেক্ট দ্য ইনফার্টিলিটি প্রবলেম। একটা হতে পারে গ্যামেট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার জিআইএফটি, একটা হতে পারে ইন্ট্রা সাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন আইসিএসআই, একটা হতে পারে আর্টিফিশিয়াল ইনসামিনেশন এআই, another one is the surrogacy, another one is the in vitro fertilization or IVF, that means the test tube baby program. এগুলো হচ্ছে ডিফারেন্ট সলিউশন ফর দ্য ইনফার্টিলিটি। বোঝা গেল ব্যাপারটা? এবার দেখো আমি তোমাকে প্রথম ব্যাপারটাকে নিয়ে যেটা ডিসকাস করি, দ্যাট ইজ দ্য ইন ভিট্রো ফার্টিলাইজেশন। আমরা ছোটবেলা একটা ওয়ার্ড শিখেছিলাম ভিভো অ্যান্ড ভিট্রো, এদের মধ্যে ডিফারেন্সটা কি বলতো? ভিভো অ্যান্ড ভিট্রোর মধ্যে ডিফারেন্সটা কি? ভিট্রো মানে আউটসাইড, ফার্টিলাইজেশন কোথায় হয় নর্মালি? ইন ভিভো, ইনসাইড দ্য বডি। কিন্তু আমরা আর্টিফিশিয়ালি ফার্টিলাইজেশনটা করব কোথায়? ল্যাবরেটরিতে। তাই এটাকে আমরা কি বলছি? ইন ভিট্রো ফার্টিলাইজেশন। কি করা হয় ইন ভিট্রো ফার্টিলাইজেশনে? In these methods, ova from the wife or donor and the sperm from the husband or donor are collected and induced from the zygote. মানে ডোনার হোক হাজব্যান্ড হোক তার থেকে স্পার্ম নেওয়া হলো, আর ফিমেল হোক ডোনার হোক মাদার হোক তার থেকে আমরা ওভাম নিলাম। এবার আর্টিফিশিয়ালি ইনডিউসড করলাম ফার্টিলাইজেশন করতে ইন দ্য ল্যাবরেটরি to form the zygote under laboratory condition. This is followed by embryo transfer. তারপর জাইগোট তৈরি হলো, জাইগোট থেকে সেল ডিভিশন শুরু হলো, তারপর সেটাকে আমরা ইউটেরাসের মধ্যে ইমপ্ল্যান্টেশন করে দিতে পারি, মানে এমব্রায়োটা ট্রান্সফার করে দিতে হবে মাদার্সের উম্বের মধ্যে, ইউটেরাসের মধ্যে। দিস আ টেস্ট টিউব বেবি প্রোগ্রাম। এটা দেখো মেনলি তোমার টাইপস অফ এমব্রায়ো ট্রান্সফার টু টাইপসের হতে পারে। ফার্স্ট অফ ওয়ান কি আছে? জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার জেডআইএফটি, আর একটা আছে ইন্ট্রা ইউটেরাইন ট্রান্সফার আর আইইউটি। দুটোর মধ্যে ডিফারেন্সটা কি, ব্যাপারটাই কি সেটাই দেখি চলো। নাম্বার ওয়ান, জাইগোট নামটা থেকে বুঝে নাও, জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার, তার মানেটা হচ্ছে ট্রান্সফার অফ জাইগোট অর আর্লি এমব্রায়ো উইথিন আপ টু 8 ব্লাস্টোমিয়ার, কোশ্চেন আসার জায়গা এটা, ইনটু দ্য ফ্যালোপিয়ান টিউব। কোথায় বলছি আমরা? ইন্ট্রাফ্যালোপিয়ানে। আমরা আদার আউটসাইড বা ল্যাবরেটরি কন্ডিশনে জাইগোটটা তৈরি করে আমরা ফ্যালোপিয়ান টিউবেতে ট্রান্সফার করলাম, কিন্তু এটা মেনলি করতে হয় উইথ আপ টু 8 ব্লাস্টোমিয়ার স্টেজ অবধি। কিন্তু সেটা যদি পেরিয়ে যায় তখন কি করব? তখন আমরা এই টেকনিকটা ফলো আপ করবো, ইন্ট্রা ইউটেরাইন ট্রান্সফার। নাম থেকে কি বুঝতে পারছি? ট্রান্সফার অফ এমব্রায়ো উইথ মোর দ্যান 8 ব্লাস্টোমিয়ার ইনটু দ্য ইউটেরাস। মানে এনইটি লেভেলের কোশ্চেন, যদি 8 ব্লাস্টোমিয়ার্সের কম হয় তখন আমরা এমব্রায়ো ট্রান্সফারের জন্য কোন টেকনিক ফলো করব? জেডআইএফটি। যদি 8 ব্লাস্টোমিয়ারের থেকে বেশি সেল তৈরি হয়ে গিয়ে থাকে তখন কোন প্রসেস ফলো আপ করব ফর এমব্রায়ো ট্রান্সফার? আইইউটি টেকনিক। Embryo formed by in vivo fertilization within the female is also used in such transfer assistant those females who cannot conceive. তাদের ক্ষেত্রে এই ধরনের টেকনিক করা হতে পারে ইন ভিভো টেকনিক্সের থ্রু দিয়ে। ট্রান্সফার, এবার আমরা সেকেন্ড টপিকটায় চলে আসি, সেকেন্ড প্রসেসটায় চলে আসি, গ্যামেট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার। নাম থেকে কি বুঝতে পারছো? আমরা গ্যামেটকে ট্রান্সফার করব ফ্যালোপিয়ান টিউবেতে। গ্যামেট মানে হতে পারে ওভাম ফ্রম এ ডোনার ইনটু দ্য ফ্যালোপিয়ান টিউব, সেখানে ট্রান্সফার করতে পারি। আনাদার ফিমেল হু ক্যান নট প্রডিউস দ্য ওভাম, অনেকের ফিমেলের আছে না তাদের ওভাম প্রোডাকশন হয় না, এটা তাদের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হয় বেশি, বাট ক্যান প্রোভাইড দ্য সুটেবল এনভায়রনমেন্ট ফর ফার্টিলাইজেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। তাদের ফার্টিলাইজেশন করার, ডেভেলপমেন্ট করার জন্য তার ফুল বডি তার পারফর্ম করার জন্য ওয়েল, বাট অনলি তার ওভাম প্রোডাকশন হয় না, তখনই আমরা ফলো আপ করবো এই জিআইএফটি, গ্যামেট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার, এই প্রসেসটা।
ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, ICSI। কি করা হবে এখানে? A laboratory procedure in which a single sperm from male partner is injected directly into the egg from the female partner থেকে আমরা এগ নিয়েছিলাম, মেল পার্টনার থেকে একটা স্পার্ম নিয়েছিলাম, আমরা ডাইরেক্টলি ইনজেক্ট করে দেবো ওভামের সাইটোপ্লাজমে। মাইক্রোস্কোপের তলে দেখতে দেখতে, তোমাদের স্কুলে যে ল্যাবরেটরিতে মাইক্রোস্কোপ, ওই মাইক্রোস্কোপ নয়, এটা ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ। After the fertilization, the embryo is implanted into the woman's uterus. যেহেতু আমরা স্পার্মের নিউক্লিয়াস কোথায় ইনজেক্ট করলাম? ওভামের সাইটোপ্লাজমের মধ্যে। So it is called the intracytoplasmic sperm injection technique. একদম ক্লিয়ার হলো তো ব্যাপারটা? নেক্সট দেখি, আর্টিফিশিয়াল ইনসামিনেশন, যেটাকে আমরা AI টেকনিক্স বলছি। আর্টিফিশিয়াল ইনসামিনেশন কি করা হবে এখানে? দ্য সিমেন ইজ কালেক্টেড ফ্রম হাজব্যান্ড or donor is artificially introduced into the vagina or the uterus of the female. মানে আর্টিফিশিয়ালি আমরা ইনজেক্ট করব এটাকে। কেন করব? তার কারণ কোনো মেল পার্টনারের হয়তো ইরেকশন প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে এই প্রবলেম, এটা প্রসিডিওরটা ফলো আপ করা যেতে পারে। এটা artificial insemination into the uterus is known as intrauterine insemination also, IUI. This technique is useful toward the male partner having inability to inseminate female or low sperm count. তাদের পক্ষে এই প্রসেসটা অ্যাপ্লিকেবল। সারোগেসি কি জিনিসটা? Here a woman that called the surrogate mother bears a child for a couple unable to produce children because their wife is infertile or unable to carry the pregnancy. তাদের ক্ষেত্রে এই প্রসেসটা, the surrogates is ultimately impregnated through the artificial insemination process follow করে হতে পারে, or implantation of an embryo in the uterus। মানে আমরা কোনো একটা ফিমেল মাদার, তার হয়তো ইউটেরাসে কোনো প্রবলেম আছে, মানে সে কনসেপ্ট করতে পারছে না, বেবিটা গ্রো করার পজিশনটা যে দিতে পারছে না। আদারওয়াইজ অল হয়তো তার ওভামও ঠিকঠাক আছে, শুধু ইউটেরাসে প্রবলেম। তাদের ক্ষেত্রে আমরা এই সারোগেট মাদারের হেল্প নিয়ে তাদের ইনফার্টিলিটি প্রবলেমটা সলভ করে দিতে পারি। মানে কার কী ধরনের প্রবলেম আছে তার রিলেটেড সেই রকমই সলিউশন। প্রবলেমস অফ ART, এই আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ এই যে টেকনোলজিগুলো এগুলো বললাম, এর একটা প্রবলেমস হয় কি সেটা? It is require high ultimately precision handling by the specialized professionals and expensive instrumentation. Therefore, these facilities are available only in very few centers. On the other hand, এটা খুব কস্টলি হয়ে যায় প্রসেসগুলো। ইমোশনাল, রিলিজিয়াস, সোশ্যাল কিছু প্রবলেমসও আছে এই টেস্ট টিউব বেবিগুলোর জন্য। সেই জন্য যারা ইনফার্টাইল কাপল তারা কিন্তু সঙ্গে সঙ্গে টেস্ট টিউব বেবি নেয় না, বা এই ধরনের টেকনিকগুলোকে তারা ফলো আপ করে না। সেই জন্য একটা কথা বলে এই চ্যাপ্টারটা শেষ করি, এত কিছুর থেকেও একটা ভালো সলিউশন কি জানো? এই ইমোশনাল প্রবলেম, সোশ্যাল প্রবলেম যদি ARTতে থেকেই থাকে, তার থেকে একটা ভেরি গুড ওয়ে হতে পারে। অনেক অনাথ ছেলে মেয়ে থাকে, তাদের বাবা নেই বা মা নেই, বা কোনো অ্যাক্সিডেন্টাল কারণে তারা মারা গেছিল। সেই সব বেবিগুলোকে যদি অ্যাডপ্ট করা যায়, আমি লিগাল অ্যাডপ্টেশনের কথা বলছি। লিগাল অ্যাডপ্টেশন ইজ ওয়ান অফ দ্য বেস্ট মেথডস ফর কাপলস লুকিং ফর দ্য প্যারেন্টালহুড। যাদের বাবা মা হওয়ার ইচ্ছা কিন্তু ইনফার্টিলিটি এরকম প্রবলেম আছে, তারা এরকমভাবে লিগালি তোমার অ্যাডপ্ট করুক না, তাহলে একটা বাচ্চা তারাও আলটিমেটলি খুব ভালো একটা পরিবার পেতে পারে, ভালো এনভায়রনমেন্ট পেতে পারে গ্রোথের জন্য। এটা একটা ভালো ওয়ে হতে পারে না? চিন্তা করে দেখো তুমি। তাহলে এই হচ্ছে আমাদের আজকের টপিকটা, ভেরি ইজি, ভেরি রিয়েলিস্টিক, ভেরি সোশ্যাল একটা টপিক। সেটা তোমার নিশ্চয়ই ভালো লেগেছে আই থিঙ্ক। আর এর থেকে কী কী কোশ্চেন আসবে তুমি তো বুঝতে পেরেই গেলে, খুব ইজি টাইপের কোশ্চেন, তোমাকে আমি পড়বার সময়ই বললাম।
তাহলে পরের উইকে আমাদের টেস্ট থাকবে পুরো এই চ্যাপ্টারটার ওপর। আমরা একটা ইউনিট যেটা রিপ্রোডাকশনের ইউনিট সেটাও কিন্তু মেডিকেলের সিলেবাসের জন্য এই বছর কমপ্লিট করে নিতে পারলাম। তাহলে তোমাদের সবাইকে থ্যাংক ইউ জানাই, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড উইশ ইউ বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।